নেই। শ্রোতা মন্ডলী, আপনারা শুনছেন দস্তগীর জাহাঙ্গীরের অনুষ্ঠান ওয়াশিংটন ডিসি স্টুডিও থেকে অপ্রিয় প্রশ্নের মুখোমুখি। আজকে অপ্রিয় প্রশ্নের মুখোমুখি হচ্ছেন আনিসুর রহমান মিঠু। প্রশ্ন নিয়ে যাচ্ছে আনিসুর রহমান মিঠু। বাংলাদেশ সেনাবাহিনীর জন্ম বাংলাদেশের গৌরবময় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত দিয়ে। সেই সেনাবাহিনী তারা 5ই অগস্ট, যেটা উইলিয়াম প্রলয় সমদ্দার এবং আপনিও ব্যাখ্যা করেছেন যে এই সেনাবাহিনী মেটিকুলাসলি ডিজাইনের অংশ হিসাবে বাংলাদেশে একটি কূপ সৃষ্টি করার জন্য তারা এটার অংশ হিসাবে কাজ করেছে। তারপরেও গত 11 মাসে এই সেনা প্রধান ওয়াকার উজ্জামান উনি অন্তত পক্ষে 2 বার বলেছেন এনাফ ইজ এনাফ। এই সকল কিছু ছাপিয়ে গত পরশুদিন থেকে গোপালগঞ্জে বাংলাদেশের সশস্ত্র বাহিনী যেভাবে বহিঃশত্রুর আক্রমণের মতন করে নিজের দেশের মানুষের উপর গুলিবর্ষণ এখনো করে যাচ্ছে, লুট করছে, হত্যা করছে, এবং নট অনলি দ্যাট, তারা সেখানে আমার কাছে রিপোর্ট রয়েছে যে সেখানে তারা লাশ গুম করছে। এই ধারাবাহিকতায় বাংলাদেশের প্রথম সারির একটি সংবাদপত্র প্রথম আলো একটি সংবাদ শিরোনাম করেছে। শিরোনামটা এরকম: এনসিপির সভায় আক্রমণ, 4 জন নিহত। বিষয়টা কিন্তু আমি সাংবাদিক হিসেবে বলছি, সবাই ধরে নেবে যে আওয়ামী লীগ এনসিপির সভায় আক্রমণ করে এনসিপির 4 জনকে মেরে ফেলেছে, কিন্তু বিষয়টা কিন্তু তা নয়। এই যে প্রেক্ষিত গুলো আপনার সামনে তুলে ধরলাম, তারপরেও কি বাংলাদেশের মানুষ, আমি সহ, মরিয়া প্রমাণ করিতে হইবে যে আমরা জীবিত ছিলাম? যে এই বাংলাদেশের এই বাংলাদেশের যে কয়েকজন ডাকাত, 5 জন ডাকাত সর্দার, তাদের ক্ষমতার উৎস যে বাংলাদেশ আর্মি, সেটা কি অস্বীকার করার কোনো উপায় আছে? আনিসুর রহমান মিঠু, আপনি কি বলবেন? যে এই যে কিছু টোকাই জাতীয় মানুষকে সামনে এনে জাতীয় নেতা বলা হচ্ছে, এদেরকে ভাসিয়ে তুলেছে সেনাবাহিনী, এদের শক্তি জুগিয়েছে সেনাবাহিনী, এদেরকে এখনো টিকিয়ে রাখছে সেনাবাহিনী। এরা সেনাবাহিনীর বিরুদ্ধে যে ফেসবুক স্ট্যাটাস দেয়, বক্তব্য দেয়, সেটার পরামর্শদাতাও সেনাবাহিনী। এদেরকে গিনিপিগ হিসাবে সামনে রাখা হয়েছে। গোপালগঞ্জে যেখানে সমাবেশ হয়েছে, প্রথম আলো যাই লিখুক না কেন, সেই সমাবেশ স্থলে কেউ মারা যায় নাই। জনগণকে হত্যা করা হয়েছে গ্রামে ঢুকে ঢুকে, সেনাবাহিনীর টার্গেট কিলিং করেছে, অসংখ্য লাশ গোপন করেছে। সমস্ত ছবি, সমস্ত লাশের ছবি পরিচয় দিয়ে আমি উদ্যোগ নিয়েছি একটা বই বের করার, সেটা আমরা সারা বিশ্বে বিলি করব। লুকিয়ে রাখা যাবে না আজকের তথ্য প্রযুক্তির যুগে, সবকিছু বের হয়ে আসবে। সেনাবাহিনীতে কত পার্সেন্ট হিজবুত তাহরির, কোন কোন সেনা জেনারেল হিজবুত তাহরির, কোন কোন জেনারেল জামাতে ইসলামী, কারা কিভাবে বিদেশ থেকে টাকা নিয়েছেন, বিদেশের কাছে বন্ধক হয়ে রয়েছেন, এবং বাংলাদেশকে কিভাবে তারা ধ্বংস করতে চাচ্ছেন। একা ইউনুসকে দায়ী করলে তো হবে না। ইউনুস অবশ্যই সবকিছুর অর্গানাইজ করেছে, কিন্তু সেনাবাহিনীর বহু জেনারেল ওনার সাথে রয়েছে যারা ওই করিডোর দিতে চায়, যারা পার্বত্য চট্টগ্রাম এবং সেন্ট মার্টিন ছেড়ে দিতে চায়, যারা বাংলাদেশকে একটা অকার্যকর রাষ্ট্র বানাতে চায়। আজকের বাংলাদেশের কথা ভাবলে একটা মানুষও 5ই আগস্টে শেখ হাসিনার বিরুদ্ধে মিছিলে যেত না। আমার বন্ধু আমাকে বলল যে আমিও তো মিছিলে ছিলাম, আমার বউ ছিল, আমার মেয়েরা ছিল। আমার মেয়ে আজকে রিক্সা দিয়ে সন্ধ্যার পরে ঘর থেকে বের হলে হুজুররা বলে এই মাগি রোদ রাখছি। এটা ছিল বাংলাদেশ। এই ভাষা রাজনীতির, রাজনৈতিক কর্মীদের ভাষা। আজকে যে বিশ্রী স্লোগান দেওয়া হচ্ছে, এটা কিসের শিষ্টাচার? আজকে এই এনসিপির নেতা, ইউনুসের নেতা, এদের ভাষা শুনেন, এটা তো বস্তির ভাষাও এরকম হতে পারে না। আমার দেশের মেয়েরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে না, এদের ইচ্ছা অনুযায়ী পোশাক পরতে হবে। এটা কেমন রাষ্ট্র আমরা বানালাম? এটা বৈষম্য বিরোধী আচরণ। এদের যে বৈষম্য বিরোধী নাম, সেটাই তো প্রতারণা। এরা প্রতারক, এরা সেনা শাসনে, সেনাবাহিনীর ক্ষমতায়িত হয়ে আছে। কিন্তু যে ভুলটা সবাই করে, যখন ক্ষমতায় আসে মনে করে আমরাই পৃথিবীর শেষ সরকার, এর আর বদল হবে না।
কিন্তু তাদেরকে বলতে চাই এই সময় থাকবে না, এই সময় থাকবে না, থাকতে পারে না। পতন আসবে, সরকারের সমাপ্তি ঘটবে, আবার সরকার তৈরি হবে। রাষ্ট্র থাকলে সরকার বদলাবেই, এই দিন না, আরো দিন আছে। অপরাধের মাত্রা এমন বেরিয়ে যাচ্ছে, এরা এই ইউনূস সরকার এবং তার উপদেষ্টা এবং তার এনসিপি এবং তার সাথে থাকা জামাতের হিপোক্রেটরা মনে করছে বাংলাদেশে আর কোনোদিনও সুষ্ঠু আইন ফিরে আসবে না, আইনের ধারা আর কখনো সঠিক পথে আসবে না, এই জন্য অন্যায় করে যাচ্ছে। কিন্তু একদিন বাংলাদেশে আইনের শাসন আসবেই, আসতে বাধ্য আইনের শাসন। সেদিন সমস্ত অপরাধের কড়ায় গন্ডায় হিসাব দিত। সময় ক্ষেপণের কারণে, এ সময় চলে যাওয়ার কারণে কোন অপরাধ গুরুত্বহীন হয়ে যায় না, আইন সেটা বলে না। যত আগেই করে থাকুন, সময়ের কারণে সেই আইনের, সেই অপরাধের মাত্রা কমে যেতে পারে না, বিচার বাতিল হয়ে যেতে পারে না। অবশ্যই বাংলাদেশে আইনের শাসন আসবে, মানুষ আবার মাথা তুলে দাঁড়াবে। সকল জনগণ আমার জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা, জাতীয় সংবিধানের প্রতি শ্রদ্ধাবান হবে। সেই রাষ্ট্র অবশ্যই আমরা আবারও গড়ে তুলব। আমরা প্রক্রিয়ার মধ্যে রয়েছি, আমরা বিশ্বাস করি আমরা ব্যর্থ হব না। যে কুমিল্লার কথা বলা হয়েছে, সেটা এইসব আলোচনা এখন যেতে চাই না। সেখানে অনেক কিছু হয়েছে অতীতে। আমি অনেক শক্তিশালী মানুষ ছিলাম। 21 আগস্টের গ্রেনেড হামলার পরে আমি বিএনপি অফিস জ্বালিয়ে দিয়েছি অভিযোগ করে আমাকে 1 নম্বর আসামি করে মামলা করা হয়েছে। সেই আমি দুর্বল হয়েছে আওয়ামী লীগের 15 বছরে, আমাকে দুর্বল করেছে আমার সরকার। নেতৃত্ব সঠিক জায়গায় না থাকলে এই ধরনের সংকটে পড়তে হতে পারে। আমরা ভুলে গিয়েছিলাম আমাদের কখনো সংকট আসবে, এই জন্য পরীক্ষিত রাজনৈতিক কর্মীদেরকে দূরে সরিয়ে রাখা হয়েছে। সেটা যাই হোক, এটা ব্যক্তি জীবনের ঘটনা, এগুলি রাষ্ট্রীয় বিষয় না। আমার রাষ্ট্র আজকে সংকটের মধ্যে, আমি কি হলাম না হলাম সেটা বড় বিষয় না। আমার জাতীয় সঙ্গীত নাই, আমার জাতীয় পতাকা নাই, আমার বঙ্গবন্ধুর বানমন্ডি 32 নাই, আমি আমার সত্য কথা বলতে পারবো না, ন্যায্য কথা বলতে পারবো না, আমি আমার যেটা আমার বিবেক সত্য বলে সেটা লিখতে পারবো না, এটা রাষ্ট্র হতে পারে না। ভিন্ন মতের মানুষ টেলিভিশনে নিতে টেলিভিশন মালিকরা ভয় পাবে, এটা রাষ্ট্র হতে পারে না। ভিন্ন মানুষ, ভিন্ন মতের মানুষ, সরকার বিরোধী মানুষ আদালতে যেতে পারে না। আদালতে যারা গ্রেপ্তার, তারা আইনজীবী পাবে না। আইনজীবীদের যারা হবে তাদেরকে নির্যাতন হবে, করা হবে, এটা কিন্তু তারা বলছে আওয়ামী লীগ আমলেও নাকি আপনারা এটা করতে দিতেন না। আপনি এটা কি বলবেন? একেবারেই মিথ্যা। হতে পারে কিছু ঘটনায় সরকারি নির্দেশনা আসতো মাইক্রোস্কোপিক পার্সেন্টেজ, 1 লক্ষ মামলায় 1-2টায় হয়তো সরকার নাক গলাতো না। টেলিভিশন টক শোতেও নাকি বিরোধী পক্ষের কাউকে আমি আপনার প্রশ্নে আসছি, আপনার প্রশ্নটাই আমার মূল উত্তর। তারা 5 তারিখের পর থেকে তারা মূল একটা প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করলো কি, যে নেত্রী দেশ ছেড়ে পালিয়ে গেছেন। কিন্তু আপনারা পরে জাতি দেশ দেখেছে যে আসলে শেখ হাসিনা পালিয়ে যান। সেনাবাহিনী একটি পরিকল্পনা করে তার ছেলের সঙ্গে কথা বলে, এমনকি বন্দুকের মুখে, আমি আবারও রিপিট করি, বন্দুকের মুখে এবং গণহত্যার হুমকি দিয়ে তারা উত্তরা থেকে, তারা গেট থেকে জনগণকে ছেড়ে দিয়েছে, তারা সায়দাবাদ থেকে ছেড়ে দিয়ে টাইম ফ্রেম করে দিয়েছে মেটিকুলাসলি, 45 মিনিট 50 মিনিট আমরা আছে, এর মধ্যে গণভবন আক্রমণ করা হবে। কিন্তু দে ওয়ার সাপোজ টু টেক কেয়ার অফ উত্তরা এবং সায়দাবাদ। তারা সেই জায়গা থেকে তারা তাদের অবস্থান প্রত্যাহার করে নিয়ে, অথবা এই বিক্ষুব্ধ জনগণকে ছেড়ে দিয়ে শেখ হাসিনার জীবনকে তারা নিরাপত্তাহীন করলেন। এবং তখন যখন শেখ হাসিনা বারবার বলার চেষ্টা করছেন, আমি যাব না, আমি রিজাইন করবো না, আমাকে মেরে ফেলুক, আমি সর্বোচ্চ গোপালগঞ্জে যেতে পারি, আমি টুঙ্গিপাড়া পর্যন্ত যেতে পারি, কিন্তু তখন তাকে একটি পরিকল্পনার ভিকটিম হিসাবে, একটা প্ল্যান পরিকল্পনার ভিকটিম হিসাবে গান পয়েন্টে তারা তাদের প্লেন দিয়ে, তাদের হেলিকপ্টার দিয়ে তারা কিন্তু শেখ হাসিনাকে ভারতে পাঠিয়েছে। সুতরাং বাংলাদেশ আওয়ামী লীগের নেত্রীর ব্যক্তিগত ইমেজকে কন্ডেম করার জন্য যে একটি ষড়যন্ত্র, সেটা কিন্তু এখনো চলমান। কারণ যখন গোপালগঞ্জে তারা গিয়েছে, তাদের মুখে আপনারা সেই স্লোগান শুনেছেন যে তোমাদের ছেড়ে শেখ হাসিনা পালিয়ে গেছে, তোমরা কেন শেখ হাসিনার নিরাপত্তার জন্য, বঙ্গবন্ধুর কবরের নিরাপত্তার জন্য তোমার জীবন দিচ্ছ? ইয়েস,
ইট ওয়াজ ফলস প্রপাগান্ডা। এবং এখনো আমাদের নেতা কর্মীদের, যে কথা আপনি বললেন, যে নেতা কর্মীদের আমাদের বিরুদ্ধে খেপিয়ে তোলার জন্য একটি প্রপাগান্ডা চলছে যে আওয়ামী লীগের নেতারা কর্মীদের খোঁজ নেয় না। আমি দায়িত্ব নিয়ে বলি, আমার মহানগরের 71 জন নেতা রয়েছেন, তারা কোনো না কোনো ভাবে তাদের আশেপাশের নেতা কর্মীদের খোঁজ নিচ্ছেন। আমাদের 65টা ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি কোনো না কোনো ভাবে তাদের আশেপাশের নেতৃত্বের খোঁজ নিচ্ছেন। 25টা থানা, 26টা থানার নেতা কর্মীরা কোনো না কোনো ভাবে তাদের মামলা, তাদের ভরণ পোষণ, তাদের চিকিৎসার ব্যাপক ভাবে নয়, প্রত্যাশাটি হয়তো অনেক বেশি, কিন্তু সেভাবে নয়, কিন্তু দায়িত্ব পালন করছেন। এবং আমি কেন্দ্রীয় নেতাদেরকে জানি তারাও তাদের সাধ্য মতন চেষ্টা করছেন। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীদেরকে নেতাদের কাছে আস্থাহীন করার জন্য যে পরিকল্পনা একটি অপপ্রচার চলছে, আমি এর বিপরীত মতটাও শুনতে চাই। আনিসুর রহমান মিঠু নিশ্চয়ই আপনার এই মতের সাথে মনে হচ্ছে একমত নন, যদিও আপনি যেটা সাংগঠনিক পর্যায়ে থেকে যে কথাটা বললেন সেটা ধরে নিলাম। আনিসুর রহমান মিঠু, আপনি কি বলবেন? তৃণমূল নেতা কর্মীদের ভাষ্য আপনার কাছ থেকে শুনছি। কর্মীরা নিজ উদ্যোগে অনেক কিছু করছে, কিন্তু আমার বিশ্বাস অচিরেই আমাদের নেত্রী একটা স্ট্রাকচার দাঁড় করাবে যাতে সকল কর্মীদেরকে একত্রিত রাখা যায়। একটা প্ল্যান ওয়াইজ পরিকল্পনার বিরুদ্ধে তো পরিকল্পনা লাগবে। সরকার যে মেটিকিউলাস প্ল্যান অনুযায়ী আগাচ্ছে সেটাকে ঠেকাতে হলেও আমাদেরও কিছু মেটিকিউলাস প্ল্যান লাগবে। আমরা শুধু এদের প্ল্যান দেখে যাবো, এটা তো হতে পারে না। আমাদের প্রস্তুতিটাও আরেক রকম ভাবে নিতে হবে। আমাদের এই যে গোপালগঞ্জে ঢুকে মানুষ মেরে ফেলা হচ্ছে, এটা আরো ছড়িয়ে যাবে দেশব্যাপী। সেক্ষেত্রে আমরা কি করব? আমাদের মানুষগুলি কতকাল এভাবে পালিয়ে থাকবে? আমাদের মানুষগুলিকে কতকাল তাদের পরিবার নিয়ে একটা অসহায়ত্বের মধ্যে থাকতে হবে? যারা দেশে আছেন নিজের ঘরে তারা নিরাপদ না, এই নিরাপত্তাহীনতায় মানুষ কতদিন ভোগ করবে? মানুষকে তো গর্জে উঠতে হবে। এবং দল সাংগঠনিক ভাবে সমস্ত কিছুর দায় দায়িত্ব নেয়ার জন্য অবশ্যই পরিকল্পনা হচ্ছে। নেত্রীর পরিকল্পনার ছাপ আপনারা দেখবেন। আমাদের কর্মীদের গায়ে যারা আঘাত করছে, তারা আঘাত করে আইন নেই বলে আজীবন নিরাপদ থেকে যাবে, এই পরিবেশ তো আমরা থাকতে দিতে পারি না। এই পরিবেশ আমরা দীর্ঘদিন চলতে দিতে পারি না। যে যারা অপরাধ করছেন, সেই অপরাধ তারা ক্ষমতায় আছেন বলে কিংবা তাদের সাথে সেনাবাহিনী আছে বলে তারা অপমান করে যাবে, অপরাধ করে যাবে, আমরা দিনের পর দিন সহ্য করে যাব, এটা তো হতে পারে না। আমরা আমাদের মতো করে প্রতিরোধ গড়ে তুলতে হবে। যদি প্রকাশ্যে রাজনীতি করতে না দেয়, তাহলে তো নিয়ম হচ্ছে নকশাল টাইপ পলিটিক্স তৈরি হবে। রাষ্ট্র সেদিকে যাক, এটা আমরা চাই না। কিন্তু আমাদের যোগাযোগ ব্যবস্থাটা আমাদের নিজেদের মধ্যে, সকলের মধ্যে একটা নেটের মধ্যে আনতে হবে, একটা জালের মধ্যে রেখে সিদ্ধান্ত একই রকম এবং সিদ্ধান্তে পরিকল্পনার ছাপ আনতে হবে। আমাদের দল সেদিকে এগুচ্ছে, এগুলি নিয়েও কাজ চলছে। অচিরেই আপনারা দেখবেন যে জায়গায় জায়গায় এক এক জেলায় 5 জন 6 জন করে দায়িত্বপ্রাপ্ত হবেন। কেন্দ্রীয় কমিটি এদেরকে একত্রিত রাখার জন্য একটা স্ট্রাকচার দাঁড় করাবেন। আমরা সেদিকে এগুচ্ছি, আমাদের সেদিকে এগুলো উচিত। নেত্রী অবশ্যই সঠিক সিদ্ধান্ত দিবেন। দেশের বাইরে কোথায় কিভাবে রাজনীতি হবে সেই সিদ্ধান্ত চিরেই আসবে, আমি এটা মোটামুটি নিশ্চিত ভাবে জেনে বলছি। প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। সাধারণ মানুষ জাগছে, আওয়ামী লীগ ফিরছে, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আজকে 1 বছর হয়েছে আওয়ামী লীগের পতনের। অনেকেই ভেবেছিলাম, অনেকেই বলেছিলাম যে আওয়ামী লীগ আসলে সহসা ফিরতে পারবে না, এবং এখনো সরকারের সাথে যে রাজনৈতিক দলগুলো আছে, দেশের বিভিন্ন পক্ষ মনে করছে বা মনে করেছিল যে আওয়ামী লীগ ফিরবে না, কিন্তু আওয়ামী লীগ ফেরাটা এখন বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। সাম্প্রতিক সময়ে বিশেষ করে গোপালগঞ্জ ঘটনা, সেই গোপালগঞ্জ ঘটনার প্রেক্ষিতে সারা দেশের মানুষ ফুঁসছে, সারা দেশের মানুষ জেগে উঠছে, এবং সারা দেশের মানুষ জেগে ওঠার প্রেক্ষাপটে আজকে আমরা যে মুহূর্তে কথা বলছি, আজকে সারাদিন দেশব্যাপী সকাল সন্ধ্যা হরতাল চলছে। এই হরতাল, দূরপাল্লার গাড়ি বন্ধ রয়েছে,
ঢাকা শহরে গণপরিবহন চলছে, কিন্তু বিগত 1 বছরে আরো 2-1টি হরতাল হয়েছে আওয়ামী লীগের। সেসব হরতাল থেকে আজকের হরতালের চিত্র কিন্তু একদম ভিন্ন। আজকের হরতাল হচ্ছে এটি বলা যায়, এবং হরতাল শুধু হচ্ছে না, বিগত আওয়ামী লীগ সরকারের সময় আসলে হরতাল বিরোধী দল বিশেষ করে বিএনপি বা জামাত যে হরতালগুলো ডাকতো সেই অর্থে হরতালগুলো হতো না হবার একটি প্রধানতম কারণ ছিল মানুষ ছিল কর্মমুখী, মানুষ ছিল কাজে ব্যস্ত। হরতাল ধর্মঘট পালিত হয় কাদের দিয়ে? শ্রমজীবী মানুষকে টেনে এনে, শ্রমজীবী মানুষের কাজ নেই কর্ম নেই, তাদেরকে কর্মসূচিতে টেনে এনে ডেকে এনে পয়সা দিয়ে হরতাল করো। কিন্তু আওয়ামী লীগ সরকারের সময় ছিল শ্রমজীবী মানুষ কর্মের মধ্যে ব্যস্ত। কিন্তু আজকে ভোকা মানুষের মিছিল বাড়ছে, শুধু বেকার মানুষের, কর্মহীন মানুষের লাইনটা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। এই লাইনটা যখন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে, তখন রাজনৈতিক কর্মসূচি কিন্তু সফলতার দিকে যাবে। ইতিমধ্যে গত 1 বছরে নানা কারণে নানা ঘটনায় সরকার মানুষকে উত্তপ্ত করেছে, বিরক্ত করেছে, এবং সাম্প্রতিক সময়ে কিছু সহিংসতা ঘটনা ঘটবার কারণে মানুষ সংক্ষুব্ধ, উত্তপ্ত। আরো কটা দিন গেলে এই যে কিছু কিছু নিয়ন্ত্রণ আরোপ যদি চলে আসে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের বাণিজ্যিক সম্পর্কটা যদি বন্ধ হয়ে যায়, এক প্রকার বন্ধ হয়ে যাবার উপক্রম এখন পর্যন্ত। আজকে 20 জুলাই আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ব্যবসার ব্যাপারে, আলাপের ব্যাপারে অপেক্ষায় থাকতে বলেছে, অপেক্ষমান রেখেছে। এটি যদি কাঙ্ক্ষিত সমাধান না আসে, মার্কিন যুক্তরাষ্ট্রে যদি বাংলাদেশের ব্যবসা না হয়, একই সাথে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যদি ব্যবসা কমতে থাকে, মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবসা বন্ধ হবার উপক্রম হয়ে গেছে, ভারতে আমরা রপ্তানি করতাম সেগুলো বন্ধ হয়ে গেছে, ইউরোপে যদি বন্ধ হয়ে যায়, বিভিন্ন দেশে যদি বন্ধ হয়ে যায়, তাহলে আমাদের অর্থনৈতিক যে ফ্লো ছিল সেগুলো বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে যাবার কারণে আমাদের শিল্প প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাবে। শিল্প প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাবার কারণে আমাদের শ্রমিকরা বেকার হয়ে যাবে। শুধু একটা শিল্প প্রতিষ্ঠানের সাথে সরাসরি যে শ্রমিকরা কাজ করে তাই কিন্তু না, শ্রমিকরা কাজ করতে না পারলে দোকান কর্মচারীরা, দোকানদাররাও পর্যন্ত বেকার হয়ে যাবে। আমাদের যে শিল্পাঞ্চলগুলোতে ব্যবসা বাণিজ্যের ঘাটতি দেখা দেবে। কাঁচা বাজার থেকে শুরু করে সব ক্ষেত্রে একটা ব্যাপক ঘাটতি দেখা দেবে। এই ঘাটতি দেখা দেওয়া থেকে মানুষের মধ্যে হতাশা কাজ করবে। মানুষ যখন বেকার হয়ে যাবে, মানুষ যখন কর্মহীন হয়ে যাবে, মানুষ যখন ভোকা লাইন দেবে, তখন মানুষ হতাশ হয়ে সাধারণ মানুষের রাস্তায় নেমে পড়বে। কিন্তু আজকে ডক্টর ইউনূসের সরকার 1 বছর যাবত যে পরিস্থিতি ক্রিয়েট করেছে, তাতে সাধারণ মানুষেরও রাস্তায় নামবার সময় হয়ে গেছে, উপক্রম হয়ে গেছে। ডক্টর ইউনূস ভেবেছিল, কিংবা অন্যান্য আওয়ামী লীগ বিরোধী পক্ষ ভেবেছিল যে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক, আওয়ামী লীগ খুব সহসা ফিরতে পারবে না। কিন্তু ক্রমে আওয়ামী লীগ ফেরবার পথ প্রশস্ত হচ্ছে। সেনাবাহিনী সরকারকে সহযোগিতা করবে, মেনে নিলাম। পুলিশ বাহিনী সহযোগিতা করবে, সরকারের সব বাহিনী এই সরকারকে সহযোগিতা করবে। কিন্তু অন্যায়ভাবে, অবৈধভাবে এই সহযোগিতা করে টিকিয়ে রাখা যায় না। আসলে সশস্ত্র বাহিনীর মধ্যেও যদি বাংলাদেশের স্বাধীনতা বিরোধী গোষ্ঠী থাকে, বাংলাদেশের স্বাধীনতার পক্ষের একটা বিশাল গোষ্ঠী আছে, কিন্তু সশস্ত্র বাহিনীর মধ্যেও সেই মানুষগুলোর মধ্যেও কিন্তু ভাবনার উদ্রেক হচ্ছে। প্রশাসনে সেই মানুষগুলোর মধ্যে কিন্তু ভাবনার উদ্রেক হচ্ছে। তারাও কিন্তু একটা কিছু করে ফেলবে, তারাও কিছু একটা ঘটনা ঘটিয়ে ফেলবে। এই সব কিছু মিলিয়ে আজকে দেশের যে অচল অবস্থা, এই অচল অবস্থার কারণে আওয়ামী লীগ 16 বছরে যদি কোনো অন্যায় অপকর্ম থেকেও থাকে, সেগুলো মানুষ এখন ভুলতে বসেছে। এই ভুলতে বসবার কারণে যে আওয়ামী লীগ ওই অন্যায় অপকর্মগুলোর কারণে আওয়ামী লীগের খুব সহসা ফিরবার কথা ছিল না, ফিরবার সম্ভাবনা ছিল না, কিন্তু ক্রমেই যেন আওয়ামী লীগের ফিরবার সম্ভাবনা তৈরি হচ্ছে। সাম্প্রতিক পরিস্থিতি সেটি বলছে। এবং আজকের হরতাল বিগত 2টি হরতালের চেয়ে আজকের হরতাল অনেকটা তীব্র, এবং এভাবে মানুষ আস্তে আস্তে জেগে উঠবে। মানুষকে আসলে দাবিয়ে রাখা যাবে না। অন্যের পক্ষ নিয়ে মানুষকে দাবিয়ে রাখবো, সেটি যত বড় শক্তিশালী হোক না কেন, মানুষকে কোনোভাবেই দাবিয়ে চাপিয়ে রাখা যাবে না। মানুষ যাচ্ছে। আমি বারবার একটা উদাহরণ দেই যে 2006 সালেও বিএনপি, জামাত এবং অন্যান্য গোষ্ঠী, তাদের গোষ্ঠীভুক্ত দলগুলো কিন্তু এক ছিল, সরকার এক ছিল।
সেই এক থাকার পরেও আওয়ামী লীগ প্রধান নেতৃত্বে আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ থেকে কিন্তু সেই পরিস্থিতি থেকে সেই সিচুয়েশন থেকে বেরিয়ে এসে দেশে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবার পরিবেশ তৈরি হয়েছিল এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হয়ে ক্ষমতায় এসেছিল। আজকে আসলে আওয়ামী লীগের ব্রেক বা বিরতি দেবার মতো বা একটা শঙ্কা ছিল, সেই ব্রেক বা বিরতি দেবার মতো ঘটনাও আর থাকছে না। আওয়ামী লীগ সদ্য পতন হয়েছে 1 বছর আগে। এখনকার অবস্থাটা এমন দাঁড়াচ্ছে যে যে কোনো ভাবে একটা দেশে পরিস্থিতি তৈরি হবে, হয়তো আরো রক্তপাত হবে, আরো সহিংসতা ঘটবে, আরো দেশের অবনতি হবে, কিন্তু তারপরে দেশে এমন একটা পরিস্থিতি তৈরি হবে, একটা নিরপেক্ষ নির্বাচন হবে, সেই নির্বাচনে আওয়ামী লীগ আবার বিপুল ভোটে ক্ষমতায় আসবে। কারণ আওয়ামী লীগের বাইরে যে পক্ষটি, সেই পক্ষটি আসলে জনমনের আকাঙ্ক্ষা পূরণ করতে পারছে না। 1 বছর যাবৎ দেখেছে, 1 বছর যাবৎ দেখেও যখন হচ্ছে না, মানুষ কিন্তু আওয়ামী লীগের দিকে আবার ঝুঁকবে, একটা পরিস্থিতি ক্রিয়েট হবে। এই মুহূর্তে হয়তো অনেকেই মনে করছেন যে আওয়ামী লীগের আসলে সুস্পষ্ট নেতৃত্ব নেই, আওয়ামী লীগের প্রধান নেতৃবৃন্দ বিদেশে রয়েছেন, কিন্তু না, কিচ্ছু লাগবে না। এই কিচ্ছু না থেকেও আওয়ামী লীগ বাই ন্যাচারালি জেগে উঠবে এবং ন্যাচারালি জেগে উঠবার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। এমনকি নতুন নেতৃত্ব তৈরি হবে, নতুন জাগরণ তৈরি হবে, পুরনো বস্তা পচাগুলো বাদও যাবে, সেই পরিস্থিতি কিন্তু হবে। এখন কথা বলে রাখি, বহু রক্তপাত, বহু সহিংসতা, বহু অঘটন ঘটবে হয়তো সামনের দিনগুলোতে, আরো সামনের কয়েক মাস হয়তো আরো অঘটন ঘটবে। তারপরেও যেটি হবে, আওয়ামী লীগ কামব্যাক করবে, আওয়ামী লীগ ফিরে আসবে। কারণ এখনকার যে ব্যবস্থা, এখনকার সরকার এবং যে রাজনৈতিক দলগুলো, সেই রাজনৈতিক দলগুলোর প্রতি মানুষের আস্থা রাখবার মতো কোনো জায়গা তৈরি হয়নি বা জায়গা তৈরি হচ্ছে না। এই দেখুন না, নতুন একটি রাজনৈতিক দল গড়ে উঠেছে, যেখানেই যাচ্ছে সেখানেই বাধার সম্মুখীন হচ্ছে, এমনকি বাংলাদেশের সেনাবাহিনী প্রোটেকশন দিচ্ছে, তারপরে তাদের নির্বিঘ্নে কর্মকাণ্ড তারা করতে পারছে না। সেই জায়গা থেকে আওয়ামী লীগ আসবেই, যেহেতু দেশের সাধারণ জনগণ খেটে খাওয়া শ্রমিক মজুর জাগতে শুরু করেছে, আওয়ামী লীগ ফিরে আসবেই।